বোকা ছেলে, প্লিজ এভাবে ছেড়ে যেও না আমায়। তোমাকে ছাড়া এক প্রহরও থাকতে পারবো না আমি। এ বোকা ছেলে কথা বলো। দ্যুতির কথাকে পুরোদমে অগ্রাহ্য করে দু চোখ বন্ধ করে ফেলল মানসিফ। ছেলেটার শরীরের বিভিন্ন অংশে ভীষণ আঘাত লেগেছে। মাথার কাছ থেকে নির্গত হচ্ছে লাল রঙা তরল। দ্যুতির পুরো শরীর কাঁপছে। কি থেকে কি হয়ে গেল? একটা যন্ত্রণা দ্যুতিকে চিকিৎসা করতে দিচ্ছে না, বরং সমস্ত হৃদয়কে ব্যথায় নীল করে দিচ্ছে। আশেপাশে মানুষ জড়ো হয়েছে। অ্যাক্সিডেন্ট কি করে হলো সবাই সেটাই বলাবলি করছে। দ্যুতি কোনো ঘোরের মধ্যে চলে গিয়েছে। বোকা ছেলেটাকে বুঝি সে হারিয়েই ফেলল। অতীত। খুব ছোট থেকে দ্যুতির বন্ধু মানসিক। স্বভাবে বোকাশোকা। মেয়ে মানুষ বোকা হলেও অতটা সমস্যা নেই। তবে ছেলেরা চালাক আর বলিষ্ঠ না হলে অনেক সমস্যা। মানসিফের বিকাশ পরিপূর্ণ হয়নি। ছেলেটা ছোট ছোট বিষয়ে বোকা বনে যায়। স্কুলের সময়ে কত ছেলে ওকে বিনা দোষে যে মেরে যেত তার হিসাব নেই। দ্যুতি ওর ভীষণ ভালো বন্ধু হলেও ভার্সিটিতে এসে কেমন যেন বদলে গেল ওদের সম্পর্কটা। দ্যুতি আগের মতো সময় দেয় না তাকে। এই নিয়েই একটা ক্ষোভ জন্মেছিল মানসিফের অন্তরে। তবে সেটার প্রকাশ ঘটেনি। এরই মধ্যে দ্যুতি একদিন বাসায় এলো। মানসিফ তখন খোলা আকাশের দিকে তাকিয়ে। সে দেখছে কিছু। দ্যুতি নীরবে পাশে বসল। ওভাবেই সময় যেতে লাগলো। তবে কেউ কথা বলল না। মানসিফের আকাশ দেখা শেষ হলো। পেছন ঘুরে দ্যুতিকে দেখে বেশ ঘাবড়ে গেল। হাতের সাহায্যে কি যেন লুকিয়ে ফেলল। অবশ্য সেটা না দেখল না মেয়েটি। ছেলেটার বোকা বোকা হাসির সাথে মিলিয়ে হাসল দ্যুতিও। তারপর বলল, এই কি হয়েছে তোমার? ভার্সিটিতে যাও না কেন? ভালো লাগে না। ভালো কেন লাগবে না? জানি না। কাল থেকে আমার সাথে যাবে, ঠিক আছে? আচ্ছা। ওদের কথার মাঝে মানসিফের মা এসে চা দিয়ে গেলেন। ভদ্রমহিলা সিঙ্গেল মাদার হিসেবেই পরিচিত। মানসিফের যখন ৬ বছর তখনই ওর বাবা মায়ের বিচ্ছেদ হয়। দ্যুতি চা ওঠালো। চুমুক দিয়ে বলল, আন্টির হাতের চায়ে স্পেশাল কিছু আছে? হুম। তুমি খাচ্ছ না কেন? মানসিফ হাত বাড়ানোর পূর্বেই চায়ের কাপ তুলে দিল দ্যুতি। তারপর পুনরায় চায়ে চুমুক বসালো। তুমি কি রাগ করেছো? থমকালো মানসিফ। চোখের চশমাটা ঠিক করে নিয়ে চুপ হয়ে রইল। সে ভেবে পাচ্ছে না। এর আগে দ্যুতির প্রতি একটা অভিমান থাকলেও এখন তেমনটা মনে হচ্ছে না। দ্যুতি ধীর হাতে ছেলেটার বাহু স্পর্শ করল। কিছুটা কেঁপে উঠল মানসিফ। কথা বলছো না কেন? সত্যিই রাগ করেছো? না, অথচ আমার মনে হচ্ছে তুমি আপসেট। আর এর কারণ আমি? সেরকম না। তাহলে? ওসব বাদ। তোমাকে একটা জিনিস দেখাই। কথার শেষে উঠে গেল মানসিফ। দ্যুতি চায়ে শেষে চুমুক বসিয়ে মানসিফের পেছন পেছন এলো। রুমের পাশেই অ্যাটাচ করা ছোট আরেক রুম। সেই রুমে রয়েছে ক্যানভাস ভরা ছবি। গত দুদিনে বেশ কিছু ছবি এঁকেছে মানসিফ। সেসবই দেখাচ্ছে এখন। দ্যুতি ছবিগুলো দেখতে দেখতে মুখ দিয়ে ওয়াও শব্দটি উচ্চারণ করল। এতেই যেন ভীষণ ভালো লাগা ভরে উঠল মানসিফের মুখশ্রী। পছন্দ হয়েছে তোমার? খুব। এগুলো তুমি রেখে দাও। ওমা, কেন? আমি দিলাম। সব সময় কেন এমন করো বলো তো? তুমি তো বন্ধু, বন্ধুকে উপহার দিতে পারি না? দ্যুতি হাসল। তারপর মানসিফের ইষ্ণ কোঁকড়ানো চুলে হাত লাগিয়ে দিয়ে বলল, তুমি বড় ভালো মানসিফ। বিপরীতে কিছুই বলল না মানসিফ। এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ছবিগুলো নিয়ে বেরিয়ে এলো দ্যুতি। কর্নারে রেখে দিয়ে ঘরের চারপাশে নজর দিল। এলোমেলো খুব। ছেলেটা গোছানো না। দ্যুতি নিজ হাতে সব গুছিয়ে রাখল। পুরো সময়টা ওর দিকে পলকহীন তাকিয়ে রইল মানসিফ। একটু সাহায্য করব? মানসিফ শুনে নি, তাই চুপ করে দাঁড়িয়ে। দ্যুতি কাছে এসে বলল, কি হলো? হ্যাঁ, সাহায্য করো। কিভাবে? এগুলো ধরো। বেশ কিছু আবর্জনা ধরিয়ে দিল দ্যুতি। মানসিফ বিহলের মতো তাকিয়ে। এইসব তার ঘরে ছিল? এতটা অগোছালো সে? হুট করে তার লজ্জা অনুভব হলো। ইস, দ্যুতি কি ভেবে চলেছে? এদিকে দ্যুতি বিছানা গোছাতে ব্যস্ত। মানসিফ তখনও তাকিয়ে। এগুলো ফেলে দিয়ে আসো, পরে দেই। পরে কেন? এখনই যাও। মানসিফের যেতে ইচ্ছে করছে না। তার দু চোখ শুধু দ্যুতিকে দেখতে যাচ্ছে। ছেলেটা খুব দ্রুতই ময়লা ফেলে দিয়ে ফিরে এলো। দ্যুতি আরাম করে বসেছে। ওর ঠিক পাশেটাই বসলো মানসিফ।
তবে কিছুটা দূরত্ব রেখে। দ্যুতি একটু ঘনিষ্ঠ হয়ে বসল। বড় ক্লান্ত অনুভব হচ্ছে। কাল থেকে ভার্সিটি মিস দেওয়া যাবে না। রোজ আমার সাথে যাওয়া আসা করবে, কেমন? জানালার পাশে বসেছে মানসিক। ওর ঠিক পাশটায় বসেছে দ্যুতি। সে সকলের সাথে গল্প করলেও মানসিক চুপ। অবশ্য এটা নতুন নয়। আজীবন এমনই ছিল ছেলেটা। ওদের গল্পের বিষয় ট্যুর। সকলে ঠিক করেছে দুদিনের জন্য পাহাড়ে যাবে। সেখানে তাঁবু টানিয়ে পিকনিক করবে। মানসিক হয়তো শুনেছে, তবে কিছু বলছে না। সে কিছু বললে কেমন করে যেন ঘটনাটা হাসির হয়ে যায়, তাই চুপ হয়ে গিয়েছে। এতক্ষণে ছেলেটার দিকে নজর দিল তুতি। বাহু ঝাঁকিয়ে বলল, কি হলো? কিছু বলছো না কেন? আমি শুনছি, তুমি বলো। পাগল, তুমি কিছু বলো। কি বলবো? সেটা কি আমি বলে দিব? এরই মধ্যে বাসে হাসির শব্দ শোনা গেল। মানসিফ আরও বেশি আড়ষ্ট হয়ে গেল। দ্যুতি সকলের দিকে তাকিয়ে হতাশ হলো। পুরো রাস্তায় চুপ ছিল ওরা। ভার্সিটি এসে যখন বাস থামলো তখনও চুপ ছিল দ্যুতি। মানসিফ নামতে যেতেই ওর হাতটা ধরে ফেলল। কথার জবাব কথাতেই দিতে হয় মানসিফ। মৌনতা কোনো কথার সমাধান নয়। এত বোকা কেন তুমি? বুঝল না মানসিফ। বোকার মতোই তাকিয়ে রইল। ছেলেটার মাথা ভর্তি কোকড়ানো চুল, চোখে গোল গ্লাসের চশমা, ফর্সা সুন্দর মুখশ্রী, অথচ স্বভাবে নাকি বোকা। দ্যুতি বড় মায়া অনুভব করল। ওর হাতটা শক্ত করে ধরে বলল, চলো ঘুরতে যাই। ভার্সিটি থেকে ইউটার্ন নিল ওরা। মানসিক মতামত দেয়নি, কখনোই দেয় না। ছেলেটা যেন শান্ত নদী। দ্যুতি ওকে খোলা একটা মাঠের মতো জায়গায় নিয়ে এলো। সবুজ ঘাস দেখে মন ভালো হয়ে গিয়েছে মানসিফের। ঠোঁটের কোণে স্নিত হাসি। অন্যদিকে দ্যুতি ছুটেছে। সমীরণে উঠছে তার ওড়না। দেখে মনে হচ্ছে কোনো প্রজাপতি মানসিফের দৃষ্টিতে তাকিয়ে। ওরা তখন ক্লাস 2 এর স্টুডেন্ট। বাবাকে ভীষণ ভালোবেসে মানসিফ। তবে মা বাবার বিচ্ছেদের কারণে আলাদা থাকতে হয়। ভিন্ন শহরের ভিন্ন স্কুল, সব অচেনা। তখন যে মেয়েটি ওর পাশে বসেছিল সে দ্যুতি। ছোট্ট সুন্দর মেয়েটি নিজের টিফিন এগিয়ে দিয়েছিল, আর বোকা মানসিক ভয় পেয়ে কান্নায় ভাসিয়েছিল। সেসব অতীত স্মরণকালে হাতে টান অনুভব হলো। দ্যুতি তার বিনুনি বাঁধা চুলগুলো খুলে ফেলেছে। নাকে থাকা ছোট এক পাথরের পিনটি চকচক করছে। কেমন যেন একটা সৌন্দর্য খেলা করছে ওর মুখ জুড়ে। এখানে কেন? আসো আমার সাথে। কথার শেষার্ধেই ছেলেটাকে টেনে নিয়ে গেল দ্যুতি। ছুটতে ছুটতে ওরা এলো নদীর ধারে। সেখানে কচুরিপানা ফুল রয়েছে। এই রংটা বড় ভালোবাসে দ্যুতি। ওর মনের কথা বুঝল মানসিফ। লম্বা হাত বাড়িয়ে ফুল এনে দিল। দ্যুতি তার চকচকে দাঁতগুলো মেলে দিয়ে হাসতে শুরু করলো। ফুলগুলো তুলে নিয়ে আকাশের দিকে ছুঁড়ে ফেলল। সবগুলো ফুল যখন ভূমিতে পড়তে লাগলো মেয়েটি যেন হৈ হৈ করে উঠল। এতদিন নিজেকে বোকা ভাবলেও হুট করে মানসিফের মনে হলো সে বোকা নয়। বোকা হলে কি এই মেয়েটির হাসি আনতে পারত? না। মানসিফের বিশাল হাত দুটোয় পুরোটাই টান পড়ল। ওরা ছুটতে লাগলো যেন 6 বছরের বাচ্চাটি। ছুটতে ছুটতে ওরা সড়কে পৌঁছে গেল। গ্রামের এই পথটা ভীষণ সুন্দর। মানসিফ চারপাশে নজর রাখল। এখানে এসেছো এর আগে? না, প্রতিবার এই রাস্তা পেরিয়ে আমরা মামার বাড়ি গিয়েছি। মনে হয়েছিল কোনো একদিন এখানটায় এসে এমন পাগলামি করব। সুন্দর না? না, কিছুই বলল না ছেলেটা। শুধু চেয়ে রইল। ঝকঝকে তকতকে রাস্তায় হাত মেলে দিয়ে প্রজাপতির মতো উঠছে দ্যুতি। আর বোকা ছেলেটা কেবল দেখে যাচ্ছে। যেন এই দেখাতেই নিজের সবটুকু সুখ লালন করেছে। কেমন করে যে সন্ধ্যা হয়ে গেল। ছোট রিকশায় ওরা দুজন পাশাপাশি বসে। এদিকে বৃষ্টি নেমেছে। হুড তোলা থাকলেও পায়ের কাছটা ভিজে যাচ্ছে। মানসিফ হাতের সাহায্যে পানি আড়ালের চেষ্টা করছে। এমনটা কোনো ছোট বাচ্চার দ্বারাই সম্ভব। স্মিত হাসল দ্যুতি। তারপর সে নিজেও হাত বাড়িয়ে বৃষ্টি আড়াল করার চেষ্টা করল। অথচ দুজনের পায়ের কাছটাই ভিজে চলেছে। একটুখানি বিচলিত দেখালো মানসিফকে। সে বারবার এদিকে সেদিকে তাকাচ্ছে। দ্যুতি বলল, ভিজলে কি সমস্যা? এভাবে বাড়ি ফিরবে তো? আমি ভাবলাম তোমার অসুবিধা হবে। কিসের অসুবিধা? চলো হুড নামিয়ে দেই। এমন পাগলামি এর আগে কেউ করেছে কি?
না, জানা নেই। দ্যুতি হুড নামিয়ে দিল। সঙ্গে সঙ্গে বৃষ্টির জল এসে ছুঁয়ে গেল ওদের। সর্বাঙ্গ মুহূর্তেই ভিজে উঠল। দ্যুতি কি যে আনন্দ হচ্ছে! এদিকে জড়সড় হয়ে গেছে মানসিফ। ছেলেটা ঠান্ডায় বাস রয়েছে, কিন্তু দ্যুতির এত খুশি দেখে চুপ করে আছে। জ্বরের কারণে কথা বলতে পারছে না মানসিফ। ছেলেটার নাকের ডগা লাল হয়ে গেছে। চোখ কোটরে ঢুকে গিয়েছে। সবটা জানতে পেরে ছুটে এসেছে দ্যুতি। ওর খুব খারাপ লাগলো। কথায় কথায় জানতে পারল বৃষ্টির জলে ছেলেটার সমস্যা হয়। নিজেকেও অপরাধী অনুভব হচ্ছে। পুরো রাস্তা মন খারাপ করে গেল সে। মাঝে দেখা হলো ওর ক্লাসমেট বর্ষার সাথে। মেয়েটা জানি কেমন। দ্যুতি কথা না বলেই চলে যাচ্ছিল, তবে সে আটকে দিল। এই দ্যুতি, কোথায় যাও? বাসায়। মিথ্যা কেন বলো? বাসায় তো যাচ্ছ না। বাসাতেই যাব। কথার শেষেই হাঁটা লাগালো দ্যুতি। বর্ষা ভেংচি কাটল। তারপর নিজের গন্তব্যের দিকে চলতে লাগলো। দ্যুতি একটা লেকের পাশে এসে বসেছে। লেকের টলটলে জলের জন্য আশপাশ শীতল হয়ে আছে। মাথার ওপর কৃষ্ণচূড়া গাছ। বসন্তকালে বড় সুন্দর লাগে। দ্যুতির বুকটা কেমন করে উঠল। ভেতর থেকে বেরিয়ে এলো উত্তপ্ত নিঃশ্বাস। অমন সময় পেছন থেকে একটা হাত ওর বাহুতে স্পর্শ করলো। এই স্পর্শটা ওর চেনা, তাই বিচলিত অনুভব করছে না। দিগন্ত হেসে বসলো পাশে। ছেলেটা যেন ওর মন খারাপ বুঝতে পারল। কি হয়েছে আমার প্রিয়সের? মন খারাপ? কারণ? জানি না। কি করা যায় তাহলে? কিছু না, বসে থাকো। দিগন্তের বাহুতে মাথা ঠেকিয়ে রইল দ্যুতি। ছেলেটার সাথে পরিচয় বহুদিনের, সেই কলেজের সময় থেকে। কোচিং সেন্টারে পড়াকালীনই দুজনের মাঝে প্রণয় গড়ে ওঠে। দিগন্ত যখন তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, তখন কি যে অস্বস্তি হচ্ছিল। কোচিংয়ের টিচারের সাথে প্রেম করবে, এ যেন স্বপ্নেও ভাবতে পারত না দ্যুতি। অথচ সম্পর্কটা হয়েই গেল। দ্যুতি শ্বাস ফেলল। দিগন্ত ইদানিং বেশ ব্যস্ত। চাকরিতে জয়েন করেছে। কথায় কথায় দ্যুতি বলল, বিয়ের কথাটা কবে বলবে? বলবো তো। কবে সেটা? তুমি জানো আমার ফ্যামিলি চাইছে আমার বিয়েটা হয়ে যাক। বলবো বাবা। কবে সেটা? দিগন্ত, আমি কিন্তু চাপ অনুভব করছি। আচ্ছা, দেখছি। দ্যুতির কিছুই ভালো লাগছে না। সে দিগন্তের সাথে আরেকটি সময় কাটিয়ে ফিরে এলো। সন্ধ্যার দিকে মনে পড়ল মানসিফের কথা। ছেলেটার জ্বর কমেছে কি? কল করতেই মানসিফের মা জানান জ্বর কমেনি, বরং বেড়ে চলেছে। দ্যুতির খারাপ লাগাটা বৃদ্ধি পেল। সে চাইলেই এখন বের হতে পারবে না। পুরো রাত এদিক সেদিক করে পার করল। সকাল হতেই ছুটে এলো মেয়েটি। মানসিফের উন্মুক্ত শরীর। মা সিক্ত কাপড় দিয়ে মুছিয়ে দিচ্ছেন। দ্যুতিকে দেখে ছেলেটার লজ্জা অনুভব হলো। বোকা অনুভব হলো দ্যুতির। ছেলেটা সবার থেকে ভিন্ন। যেখানে ছেলেরা নিজের বলিষ্ঠ দেহের সৌন্দর্য দিয়ে মেয়েদের আসক্ত করতে চায়, সেখানে মানসিফ নিজেকে আড়াল করতে ব্যস্ত। কি আশ্চর্য! দ্যুতি কিছু সময় বাইরে এসে অপেক্ষা করল। তারপর স্যুপ বানিয়ে এনে মানসিফকে দিল। পুরোটা শেষ করতে পারেনি ছেলেটা। মুখে তিক্ত স্বাদ অনুভব হচ্ছে। কোঁকড়া চুলগুলো আরো বেশি এলোমেলো হয়ে আছে। মুখ ফুলে যাওয়ায় অন্যরকম লাগছে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল দ্যুতি। বোকা ছেলেটার প্রতি বরাবরই মায়া হয় তার। সেই ছোটবেলা থেকে ছেলেটার প্রতি খেয়াল রেখেছে সে। তাকে কেউ কিছু বললে প্রতিবাদ করেছে। সেজন্যই কিনা দ্যুতির সমস্ত কথা মেনে চলে মানসিফ। দুপুরে একসাথে খাওয়া দাওয়া করলো ওরা। মানসিফের শরীরের তাপমাত্রা কিছুটা কম। আরেকটু চাঙ্গা করার জন্য দ্যুতি বলল, ব্যাডমিন্টন খেলবে? আচ্ছা। বাড়ির উঠানে বেশ ভালো জায়গা রয়েছে। দ্যুতি ফুলের গাছগুলো সাইড করে সরিয়ে রাখল। তারপর ওরা খেলা শুরু করলো। খেলতে খেলতে মানসিফের শরীরের ব্যথাটা কিছুটা কমে এলো। সে দেখল দ্যুতি ঘেমে গিয়েছে। ঘরে ফিরে এসে শরবত বানালো। দ্যুতিকে সেটা দিয়ে মায়ের কাছে এলো। মা বই পড়ছিলেন। ছেলেকে দেখে উঠে এলেন। কিছু বলবে বাবা? আমার ভালো লাগছে মা। দ্যুতি পাশে থাকলে ভালো লাগে। ও ছাড়া কেউ আমাকে বন্ধু করেনি। ছেলের কথায় হাসলেন তিনি। প্রেগন্যান্সির সময় একটা ভুলের কারণে পরিপূর্ণ বিকাশ হয়নি ছেলেটার। তবে কোনো মা কি সন্তানকে ফেলে দিতে পারেন? পারেন না। একই পরিমাণে ভালোবাসা থাকে সন্তানের জন্য। তিনি ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার জন্য খুব ভালো কিছু আছে বাবা। আমি বলছি, জীবন তোমাকে অনেক কিছু দিবে।
মায়ের কথাটা সত্যি হলো না। ৩ দিনের মাথায় দিগন্তের সাথে দ্যুতির সম্পর্কের কথা জানতে পারল মানসিফ। নিজ ঘরে বসে সে ভাবতে লাগল। একটা সময় পর অনুভব করল বুকের মাঝখানে ভীষণ ব্যথা। টলটলে হলো তার দুটি চোখ। দ্যুতির একটা ছবি এঁকেছিল সে, যেটা লুকিয়েছিল সেদিন। ছোট্ট সেই ছবিটা বের করে মানসিফ তাকিয়ে রইল। ছবিটায় এক পূর্ণিমা সন্ধ্যার দ্যুতিকে জড়িয়ে ধরে আছে সে। দুজনের মাঝে বিশেষ কোনো দূরত্ব নেই, অথচ বাস্তবতা ভিন্ন। দুজনের মাঝে যে ভীষণ দূরত্ব। দেখতে দেখতে একটা মাস চলে গেল। দিগন্তের আচরণ কেমন যেন বদলে যাচ্ছে। দ্যুতি বেশ চিন্তায় পড়ল। ওদের বাড়ির মেয়েরা বেশি দূর পড়াশোনা করেনি। ওই একমাত্র মেয়ে যে কিনা ভার্সিটিতে পড়েছে। তবে বিয়ের জন্য চাপ আসছে। একটা ধারণা আছে, মেয়েদের বিয়ের চাহিদা থাকে কলেজ শেষের পরের সময়টা। ভার্সিটির প্রথম বর্ষেই হলো মেয়েদের বিয়ের উপযুক্ত সময়। অথচ বাস্তবতা ভিন্ন। দুনিয়া অনেক এগিয়ে গেলেও আমরা পিছিয়ে আছি। দ্যুতি চিন্তায় চিন্তায় আরও কিছুদিন পার করল। ঝামেলার কারণেই কিনা মানসিফের সাথে তার একেবারে যোগাযোগ বন্ধ হয়ে গেল। ভার্সিটিতে একদিন দেখা হলো দুজনের। মানসিফকে ব্যঙ্গ করে কথা বলছে কেউ কেউ। দ্যুতির খারাপ লাগলেও আগালো না। এভাবে কতদিন চলবে? ছেলেটা বুঝদার না হলে ভবিষ্যতে সমস্যা হবে। ও কি সব সময় পাশে থাকতে পারবে? পারবে না। মানসিফকে একা ফেলে যেতে ওর কষ্ট হচ্ছিল। তবু যাচ্ছে সে। দ্যুতির জীবনের এই ভিন্নতা মানসিফকে কষ্ট দিল। মনে মনে ভীষণ রকমের আঘাত হলো। দ্যুতি যে কিনা ওর একমাত্র বন্ধু, সেও আজ অগ্রাহ্য করে গেল। মানসিফ মাথা নত করে চলে গেল। বাসায় ফিরে রং তুলি নিয়ে বসল। তার হাতের জাদুতে তৈরি হতে লাগলো শিল্পকর্ম। মনের অজান্তেই প্রতিটা চিত্র তৈরি হলো দ্যুতির নামে। মেয়েটিকে কল্পনা করেই বেশ কিছু চিত্র করল সে। একটা সময় পর বুঝতে পারল সন্ধ্যা হয়ে গিয়েছে। মা ফিরেননি এখনো। সাধারণত এতটা সময় লেট করেন না তিনি। ভেতরটা কেমন করে উঠল। মানসিফ উঠে গিয়ে বাইরে এসে দাঁড়ালো। অপেক্ষা করতে লাগলো, অথচ মায়ের দেখা নেই। সে বের হলো মায়ের খোঁজে। পুরো রাত এদিক সেদিক খুঁজেও লাভ হলো না। শেষ রাতের দিকে বাড়ি ফিরল সে। উঠান জুড়ে মানুষ, বাইরে দাঁড়ানো অ্যাম্বুলেন্স। একটা কেমন যেন ঘ্রাণ নাকে এসে লাগলো। সাধারণত মৃত মানুষের শরীরে এ ধরনের ঘ্রাণ ছড়ানো হয়। মানসিফের অপরিণতি মস্তিষ্ক কেমন যেন সংকেত দিল। ভিড় ঠেলে কাছে এলো সে। তার মায়ের নিথর দেহটা দেখা যাচ্ছে। মাথায় কাছটায় ব্যান্ডেজ। লোকজন বলাবলি করছে রাস্তা পার হতে গিয়ে ঘটনাটা ঘটেছে। সম্ভবত তিনি অন্যমনস্ক ছিলেন। লোকজন অনেকবার ডাকাডাকি করেছেন, তবে তিনি শোনেননি। সবটা শুনে পাথর হয়ে গেল মানসিফ। তার আকাশে আজ ভীষণ মেঘ জমেছে। চমকাচ্ছে আসমান, অথচ বৃষ্টি নেই। তার উত্তপ্ত হৃদয়ের যন্ত্রণা নেভানোর মতো কেউ নেই। এমনকি ওর একমাত্র বন্ধু দ্যুতিও নেই আজ। দুটো দিন কিভাবে কাটলো জানে না মানসিফ। খাওয়া নেই, গোসল নেই, সব কেমন হয়ে গেল। তাদের ছোট্ট বাড়িটায় যেন ধুলো জমে গিয়েছে। ৩ দিন পর ভোর সকালে উপস্থিত হলো দ্যুতি। চোখে মুখে ব্যথা। সে শহরে ছিল না, নিজ যন্ত্রণা কাটাতে বাইরে গিয়েছিল। সংবাদটা শুনেই চলে এসেছে। মানসিফ মেঝেতে বসে। দ্যুতি এগোলো একদম কাছটায়। নরম হাতে ছেলেটার বাহু স্পর্শ করল। চোখের কোণে জল নেই। কাঁদতে ভুলে গেছে মানসিফ। দ্যুতি ডাকলো, এই বোকা ছেলে, এত বড় ঘটনা ঘটে গেল, কল করবে না? মানসিফ উত্তর করল না। দ্যুতিও আর ঘটালো না। সে উঠে গিয়ে পুরো বাড়ি পরিষ্কার করলো। বাসায় খাবার নেই। ৩ দিন ধরে পেটে কিছু পড়েনি ছেলেটার। কেউ খাবার দেওয়ার মতোও নেই। দ্যুতি ভাতের মধ্যে আলু দিয়ে দিল। তারপর ডিম ভেজে নিল। আলু ভর্তার সাথে ডিম ভাজা মানসিফের বড় প্রিয় খাবার। ভাতের লোকমা করে এগিয়ে দিল দ্যুতি। মানসিফ যন্ত্র মানবের মতো খেতে লাগলো। শেষ লোকমা খাওয়ার আগে বলল, মাও আমাকে ছেড়ে গেল। আমি পৃথিবীতে একা হয়ে গেলাম। সবাই আমাকে ছেড়ে যায়। কেউ ভালোবাসে না কেন? দ্যুতির কান্না পাচ্ছে। সে বলতে পারছে না আমি আছি তোমার জন্য। সত্যিকার অর্থে সেও তো নেই। একটা কষ্ট নিয়ে উঠে গেল সে। সময় চলে যাচ্ছে। প্রায় সন্ধ্যা হয়ে এলো। মানসিফ আশ্চর্যজনকভাবে বুড়ো বুদ্ধিমানের মতো করে বলল, বাসায় যাও দ্যুতি, আরেকটু পর যাব। সন্ধ্যা হয়ে গেছে। এখন তুমি না গেলে
লোকে অন্যরকম কথা বলবে। দ্যুতি কষ্ট নিয়ে উঠে গেল। মানসিফের দিকে তাকাতে পারছে না সে। যে ছেলেটার জীবনের মা ছাড়া আর কেউ নেই, সে ছেলেটা 3টা দিন কিভাবে পার করলো। শোক আর পরিস্থিতি বুঝি মানুষকে এতটাই কঠোর করে দেয়। দ্যুতি জানে না, বুঝেও না, শুধু চায় মানসিফ ভালো থাকুক, নিজেকে মানিয়ে নিক। এই পরিস্থিতিটা যেন তাকে শেষ না করে দেয়। দিগন্তের এমন ভাবে বদলে যাওয়া দ্যুতিকে অবাক করে দিচ্ছে। সে ভেবে পাচ্ছে না একটা মানুষ এমন করে বদলালো কি করে। ছেলেটার সাথে একটা সপ্তাহ যোগাযোগ নেই। পাগলের মতো লাগছে নিজেকে। উপায় না পেয়ে কোচিং সেন্টারেও খোঁজ করেছে, বিশেষ লাভ হয়নি। দ্যুতি একরাশ মন খারাপ নিয়ে ভার্সিটিতে এসেছে। তার পড়াশোনাটাও হচ্ছে না, কিছুই ঠিক নেই। অমন সময় দুঃখ বাড়াতে এলো বর্ষা। একটা মেকি হাসি ঝুলিয়ে বলল, কি ব্যাপার দ্যুতি? উত্তর না দিয়েই নজর ঘুরিয়ে ফেলল। বর্ষা এসব তোয়াক্কা না করে একদম পাশে এসে বসল। তবু নড়চড় নেই মেয়েটির। বর্ষায় বলল, কাউকে খুঁজছো নাকি? না। সবসময় মিথ্যা কেন বলো দ্যুতি? মিথ্যা কোথায় বললাম? মিথ্যাই তো। অস্বীকার করতে পারবে না কি দিগন্তের সাথে তোমার প্রেম ছিল, তাই না? দিগন্ত বলাতে দ্যুতি কেমন করে তাকালো যেন। ওরা একই কোচিং সেন্টার থেকে পড়েছে, সেই হিসেবে দিগন্ত ভাইয়া বলা উচিত ছিল বর্ষার। তবে বিষয়টা ঘটে গেল যেন। দ্যুতি বিস্ময়কে পাশ কাটিয়ে বলল, এটা কেমন বললে? কারণ আছে। বলো ছিল কি না? ছিল, কেন হবে? এখনো আছে। বর্ষা যেন মজা পেল। ওর হাসির রোল দেখে দ্যুতি নিজেই অবাক হচ্ছে। বর্ষা, তোমার আচরণ এতটা বিদঘুটে কেন? এখন তোমার আচরণ বিদঘুটে হবে মানেটা কি? ধমকে উঠে গেল দ্যুতি। বর্ষা নিজের ফোন থেকে একটা ছবি বের করলো। তারপর সেটা দেখিয়ে বলল, লুক। দ্যুতি একটার পর একটা ছবি দেখে চলছে। ওর ভেতরটা কেমন করছে যেন। দিগন্তের সাথে একটা মেয়ের ঘনিষ্ঠ সব ছবি। বর্ষা হাসছে। এসব দেখে আশা করি বুঝে গেছো। দ্যুতির ছলছল নয়ন যেন বর্ষাকে আনন্দ দিচ্ছে। বর্ষা বড় উল্লাস নিয়ে বলল, এই হলো দিগন্ত, যে কিনা একটা সময় আমার বয়ফ্রেন্ড ছিল। তোমাকে দেখার পরও আমাকে ছেড়ে তোমার সাথে রিলেশন শুরু করলো। দ্যুতি কিছুই যেন বুঝছে না। বর্ষায় বলল, এর জন্যই তোমাকে এতটা ঘৃণা করি আমি। আমার বয়ফ্রেন্ডকে কেড়ে নিয়েছো। এসব আগে কেন বলনি বর্ষা? আর দিগন্ত যখন আমার সাথে রিলেশন চলাকালীন অন্য মেয়েদের সাথে মেলামেশা করেছে, এসব কেন জানাওনি আমায়? কারণ প্রতিশোধ। মানেটা কি? তুমি যেমন আমার থেকে ওকে কেড়ে নিয়েছো, তেমনি তোমার থেকে আরেকজন কেড়ে নিল। দ্যুতি কি বলবে বুঝতে পারছে না। একটা মেয়ে এতটা নীচ কী করে হয়? চোখের সামনে একজনের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, আর সে কিনা মজা নিয়েছে। দ্যুতির রাগ হলো নিজের ওপর। সে কেন দেখতে পায়নি এসব? বর্ষা যেন আরও আনন্দ অনুভব করছে। এর থেকেও মজার বিষয় কি জানো? এই যে দিগন্তের সাথে মেয়েটা, এই মেয়েটা আমারই কাজিন। আমি ওকে পাঠিয়েছিলাম দিগন্তের সাথে রিলেশন করার জন্য। বর্ষার এই কথাটা আসলে মানতে পারল না দ্যুতি। যতটা রাগ ছিল সব গিয়ে পড়ল বর্ষার গালে। দ্যুতির বাঘিনী রূপ দেখে ভয় পেয়ে গেল বর্ষা। বিড়ালের মতো লেজ গুটিয়ে পালালো সে। দ্যুতির দু চোখ নোনা জলে ভেসে যাচ্ছে। এভাবে ঠকে গেল সে। ঘৃণা হচ্ছে ভালোবাসার ওপর, যে কিনা সৌন্দর্যের ওপর এভাবে নুয়ে পড়ে। দিগন্তের প্রতি যতটা ভালোবাসা ছিল, সব যেন মরীচিকার মতো ঝরতে লাগলো। 10 দিনের মাথায় দিগন্ত আসে দ্যুতির সাথে দেখা করতে। সে নিজেও ঠকে গিয়েছে। বর্ষার চালে চাল দিয়ে হারিয়ে ফেলেছে দ্যুতির খাদহীন ভালোবাসা। অনেকভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইলেও দ্যুতি বুঝল না। একটা সময় পর দিগন্ত ওর বাহুতে স্পর্শ করল। এই জঘন্য ব্যক্তির স্পর্শ দ্যুতির সহ্য হলো না। হাতের জোরে দিগন্তের গাল রক্তিম হয়ে গেল। যে মেয়েটা কিনা দিগন্তের জন্য পুরো পৃথিবীকে ছাড়তে পারে, সেই মেয়েটা এতটা পরিবর্তন দিগন্তের চোখে অবিশ্বাস হয়ে ধরা দিল। অসম্ভব গতিতে কাঁপছে দ্যুতির শরীর। চোখ দিয়ে যেন আগুন ঝরছে। কুত্তার বাচ্চা, এভাবে শেষ করলে আমায়?
তোর সাথে রিলেশন করার ইচ্ছে ছিল না বিধায় হাত রেখে পায়ে অবধি ধরেছি, আর সেই তুই কি না এভাবে শেষ করলি নরপিশাচ। দ্যুতির কান্না ভেজা কণ্ঠের সাথে প্রকৃতিও যেন হুংকার তুলল। মেঘ ডেকে চলছে। দ্যুতি সবটুকু জোর দিয়ে দিগন্তকে ধাক্কা দিয়ে ছুটতে লাগলো। ঘোলাটে চোখ কোন দিকে নিয়ে যাচ্ছে সে জানে না, শুধু ছুটছে সে। এতটাই নিয়ন্ত্রণহীন ছিল যে মস্তিষ্ক গাড়ির হর্নও শুনতে পেল না। একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে অমন সময় কোথা থেকে যেন একটা পোক্ত হাত তাকে আগলে নিল। কয়েক সেকেন্ডের মধ্যে কি থেকে কি হয়ে গেল দ্যুতি জানে না। যখন বুঝতে পারল তখন তার সামনে পড়ে আছে মানসিফের দেহটা। মাথা থেকে নির্গত হচ্ছে রক্তিম তরল। দ্যুতির সবটা যেন ধ্বংস হয়ে গেল। মানসিফের বুক পকেটে থাকা চিত্র চিরকুট সব যেন গত এক যুগে লুকিয়ে থাকা অনুভূতি হয়ে ছড়িয়ে পড়ল। দ্যুতির মনে হলো এই ছেলেটাকে ছাড়া তার চলবে না। কোথাও একটা এই ছেলের জন্য বড় ভালোবাসা আছে তার। সে চিৎকার করে উঠল, বোকা ছেলে, প্লিজ এভাবে ছেড়ে যেও না আমায়। তোমাকে ছাড়া এক প্রহরও থাকতে পারবো না আমি। এই বোকা ছেলে কথা বলো। কিন্তু বোকা ছেলেটা কথা বলল না। তার ভেতরের সমস্ত অনুভূতি ঠেলে দিয়ে ঘুমিয়ে পড়ল মৃত্যুর কোলে। পরিশিষ্ট দ্যুতি নিজের জীবন থেকে বুঝেছে ভালোবাসা আসলেই সুন্দর, যদি হয় সেটা সঠিক মানুষের জন্য। দেখতে দেখতে কতগুলো মাস পেরিয়ে গেল। মানসিক কিছুটা সুস্থ হয়েছে। পায়ে বেশ ভালোই ফ্র্যাকচার হয়েছে, তাই এখনও হুইল চেয়ার থেকে উঠতে পারে না। দ্যুতি সমস্ত কাজ শেষ করে মানসিফের কাছে এলো। ছেলেটার হাতে বই। এসব রেখে এখন একটু উঠে দাঁড়াও তো। দ্যুতির সাহায্যে উঠে দাঁড়ালো মানসিফ। ছেলেটা কেমন যেন লজ্জা পাচ্ছে। 1 সপ্তাহ হলো ওদের বিয়ে হয়েছে। মেয়েটা প্রতিদিন ওর যত্ন নিচ্ছে। মানসিফ ভালোবাসা মুখে প্রকাশ করতে না পারলেও হাতের শিল্পতে সবটা প্রকাশ করে দেয়। আজ আকাশে বিশাল চাঁদ, রূপালি তার রং। পূর্ণিমার এই সন্ধ্যাটা মানসিফকে নিয়ে অনুভব করতে চায় দ্যুতি। তাই ছাদে ছোট্ট আয়োজন করেছে। মানসিফ লজ্জা অনুভব করছে। ছেলে হিসেবে এসব আয়োজন তার করার কথা, অথচ করেছে দ্যুতি। মানসিফকে বসিয়ে পাশে বসল দ্যুতিও। রূপালি রঙা চাঁদের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘনিষ্ঠ হলো মেয়েটা। নড়ে উঠল মানসিফ, যেন খুব অস্বস্তি হচ্ছে। সেটা বুঝতে পেরে হাসল দ্যুতি। অসুবিধা হচ্ছে? না না, চট করে উত্তর করল মানসিফ। দ্যুতি একটা নিঃশ্বাস ফেলল। মানসিফ নিজের অনুভূতি প্রকাশ না করতে পারলেও দ্যুতি তো পারে। তাই সে সমস্ত আড়ষ্টতা ভেঙে ছেলেটার কাঁধে মাথা রাখল। নরম হাতে শক্ত হাতটা আগলে নিয়ে বলল, বোকা ছেলে, বড় ভালোবাসি। এদিকে বোকা ছেলেটা নিশ্চুপ, কথা বলছে না কিংবা পারছে না। দ্যুতি মাথা উঠিয়ে দেখল মানসিফের দু চোখে টলমল করছে, নোনা জলে ভেসে যাচ্ছে। আচ্ছা বোকা ছেলেটা এমন কেন? সমাপ্ত।